আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কাইফিয়া আজমিরা, পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি থেকে। তোমাদের অনলাইন ক্লাস চালু হয়ে গেছে, জানো আমরা বেশ কিছুদিন ধরে অনলাইন ক্লাস নিচ্ছি। তো আজকের আমাদের যে বিষয়টা থাকবে, যে বিষয়ের উপর অনলাইন ক্লাস নিতে যাচ্ছি, সেটা হচ্ছে মেকানিক্যাল ষষ্ঠ সেমিস্টারের জন্য প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এই টপিকসের উপরে আমরা আলোচনা করব। তো ফার্স্টে তোমাদের একটু তোমাদের প্রতি যে আশা বা আমরা যে জিনিসটা আশা করছি যে হয়তো তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই ভালো আছো। হয়তো অনেকের মধ্যে অসুস্থতা জনিত কারণে গেছে, আমরা সবাই সুস্থ, অনেকে সুস্থ ছিলাম, অনেকে অসুস্থ ছিলাম, আমার হয়তো সুস্থ হয়েছে, অনেকে আবার কেউ আবার অসুস্থ আছে। যাই হোক, সবাই কিন্তু আমরা সবাই প্রার্থনা করব সবার জন্য যে আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং আমরা আগামী দিনগুলো যেন সুন্দরভাবে কাটাতে পারি, সেই কামনা রাখবো সবাই। আর সামনে তো শীত আসতেছে, করোনার যে প্রকোপটা সেটা আরো বেশি বাড়বে, জানি সেদিক থেকে তোমরা সবাই একটু সেফ থাকা। যা হোক, আর কথা বলবো না, আমরা আজকে অনলাইন যে ক্লাসটা, সেই ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের অনলাইন ক্লাস মেকানিক্যাল ষষ্ঠ বর্গের জন্য, সেটা বিষয় থেকে আমাদের আজকে বিষয়টা হচ্ছে প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, বিষয় কোড হচ্ছে 67063। আমি আজকে আবার একটু প্রথমে চলে যাব, আমাদের এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের উপরে যে টপিকসটা আছে, আমি আবার একটু ফার্স্টের দিকে চলে যাব, যে প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। তাই তো দেখো, যে আমি আজকে যে পাঠের যে বিষয় আছে, যার উপরে আমি আলোচনা করব, লিখছি আমি যে কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে ফাউন্ডেশন, প্ল্যান্ট ইনস্টলেশন বা স্থাপন, অ্যালাইনমেন্ট বা সমরেখকরণ, প্ল্যান্ট মেশিনারি স্থাপন ও সমরেখকরণের প্রয়োজনীয়তা, গ্রাউন্ডিং। এই যে কয়েকটা বিষয় আছে বা আছে, অর্থাৎ আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য কিছু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের উপরে। প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, তাই না? ফার্স্ট করে লিখতে হচ্ছে প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর আগে আমরা চিন্তা করি যে প্ল্যান্টটা যখনই আসে আমাদের ব্রেনে কিন্তু অটোমেটিক্যালি চলে আসে শিল্প কারখানা বা কোনো ওয়ার্কশপ, এই জাতীয় জিনিস আছে। প্ল্যান্টটা হচ্ছে শিল্প কারখানা বা কোনো ওয়ার্কশপ, যেখানে অনেকগুলো মেশিনারিজ থাকবে এবং ওই মেশিনে শ্রমিক এবং কাঁচামালের উপর ভিত্তি করে, ডিপেন্ড করে দ্রব্য বা প্রোডাক্ট উৎপাদন করা হবে, তৈরি করা হবে। এরকম কিছু একটা, কোনো একটা জায়গা, কোনো একটা কোনো একটা স্থানকে যদি আমরা কল্পনা করি, তখনই আমাদের মাথার মধ্যে কি চলে আসে? প্ল্যান্ট চলে আসে। তো এটাকে যদি আমরা ভাষায় বলতে যাই, তাহলে এক কথায় বলতে গেলে প্ল্যান্ট মানে হচ্ছে শিল্প কারখানা বা ওয়ার্কশপ, যেটাই বলো না কেন, যেখানে কি থাকবে, অর্থাৎ শ্রমিককে কাজের, যেখানে কিছু সংখ্যক শ্রমিক মেশিনকে ব্যবহার করে কাঁচামালের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা দ্রব্য উৎপাদন করে বা তৈরি করে। এইটা যদি আমরা লিখি, তো এভাবে করে লিখতে পারি যে প্ল্যান্টটা কি। প্ল্যান্টটা যদি দেখা যায়, তাহলে আমি আমার মতো ভাষায় একটু লিখতেছি, এক একজনের ভাষা এক এক রকমের থাকে। তোমরা জিনিসটা যদি বুঝতে পারো, সেক্ষেত্রে নিজেরাও নিজেদের ভাষা প্রয়োগ করে লিখতে পারবা। যে প্ল্যান্ট হচ্ছে কিছু সংখ্যক শ্রমিক, মেশিন, কিছু সংখ্যক বা এক বা একের অধিক শ্রমিক, অথবা যদি আমি এখানে এরকম করে লিখি যে শ্রমিক দেখা যায় নিয়ম অনুসারে শ্রমিক, মেশিন ব্যবহার করে কাঁচামালের মাধ্যমে
যেটা হচ্ছে একদম শর্টে, একেবারে শর্টে ইজি ভাষায়, সহজ ভাষায় যদি বলো তাহলে সেটা যে নিয়ম অনুসারে শ্রমিক যখন মেশিন ব্যবহার করে কাঁচামালের মাধ্যমে মেশিন ব্যবহার করে কাঁচামালের মাধ্যমে কোনো দ্রব্য বা প্রোডাক্ট কি করতেছে, উৎপাদন করতেছে, তখন তাকে আমরা প্ল্যান্ট করতেছি। এটাকে যদি আরো বিস্তারিত ভাষায় বলতে চাও, আরো অনেক কিছু বলতে চাও, তাহলে সেভাবে করে বিস্তারিত ভাষাও লেখা যায়। কাঁচামালের প্রোডাক্ট, কাঁচামালের উপর নির্ভর করে দ্রব্য উৎপাদন করা, নিয়মতান্ত্রিক উপায়ে বিভিন্ন ধরনের বলা যায়, যেটা ভাষা তৈরি। এখন এটা যদি যায় প্ল্যান্ট, তাহলে প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এটা গেল প্ল্যান্ট। তাহলে প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কি হবে? অবশ্যই বোঝা যাচ্ছে যে প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং তাহলে কি হবে? প্ল্যান্ট যদি এটা হয় তাহলে প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং তো অবশ্যই হবে এটা, যে একটা শিল্প কারখানায় যে শ্রমিক আছে, মেশিন আছে, কাঁচামাল আছে, সবকিছু আছে, তাহলে কিন্তু এর তো কোনো ইঞ্জিনিয়ার মানে কি মাপঝোঁক, নিয়ম, পরিমাণ, পরিমাপ সমস্তটা আর কি যেইখানকার যেই প্রকৌশল ক্ষেত্রে আলোচনা করা হয়। অর্থাৎ অর্থাৎ একটা প্ল্যান্টে আমরা যখন মেশিন স্থাপন করতেছি বা একটা দ্রব্য উৎপাদনের জন্য বা দ্রব্য তৈরির জন্য, তখন সেখানে শ্রমিক লাগতেছে, আমরা কাঁচামাল ব্যবহার করতেছি, কিন্তু প্ল্যান্টটা যখন আমরা তৈরি করতেছি তখন তার ভিতরে আমরা প্ল্যান্টের যে মেশিনগুলো বসাবো, সেই মেশিনগুলো বসাতে গেলে সেই মেশিনগুলো আমি কোন স্থানে বসাবো, কোন জায়গাটায় বসাবো, কিভাবে বসাবো, কোনভাবে বসাবো, সঠিক লাইনে আছে কিনা, সঠিকভাবে মেশিনটা বসানো যাচ্ছে কিনা, হচ্ছে কিনা, মেশিনটা একই লেভেলে আছে কিনা, সমতলে আছে কিনা। যদি আমি মেশিনটা বসাই সেই ক্ষেত্রে আমাদের শ্রমিক যখন কাজ করবে তখন সে কাজের চলাফেরার সমস্যা হবে কিনা, অথবা একটা মেশিনের সঙ্গে আরেকটা মেশিন লেগে যাচ্ছে কিনা, বিভিন্ন ধরনের। বা একটা প্রোডাক্ট তৈরি করতেছি, আমি একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে দুটো তিনটা মেশিনের প্রয়োজন হয়, তাহলে দুইটা তিনটা মেশিন যখন আমি স্থাপন করবো একটা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে, সেই মেশিনগুলোকে আমি পাশাপাশি রাখবো, অথবা নাকি একটা রুমে একটা মেশিন রাখবো, আর ওই প্রোডাক্টের আরেকটা অংশ তৈরি করার জন্য আর ওই মেশিন আরেকটা মেশিন আমি আরেকটা রুমে রাখবো। এইসব জিনিস নিয়ে মানে বিস্তারিত এইসব নিয়ে যেই প্রকৌশল ক্ষেত্রে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলতেছি প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এগুলো যেসব জায়গায় আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এটা যদি আমি ভাষায় লিখি তাহলে কি লিখতে পারি যে শিল্প কারখানায় একটা মেশিন কোথায় এবং মেশিনের প্রধান অংশগুলো কি বরাবর এবং কোন কোন জায়গায় স্থাপন করা হবে, সেটাকে এইসব বিষয় নিয়ে যে প্রকৌশলের যে অংশ আলোচনা করা হয় সেটাকে বলতেছি প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। শিল্প কারখানা স্থাপনের সময় মেশিন কিভাবে সজ্জিত হবে, কোন স্থানে স্থাপন করা হবে, শ্রমিকদের চলাফেরা কি ধরনের কাঁচামাল ব্যবহার করা হবে, অর্থাৎ কাঁচামাল তো অনেক টাইপের থাকে, অনেক ক্ষেত্রে আমরা অয়েলি ব্যবহার করি, অনেক ক্ষেত্রে শুষ্ক, মানে বিভিন্ন ধরনের যেটা আমাদের লাগবে। তারপরে কি ধরনের কাঁচামাল ব্যবহার করবে, কি ধরনের দ্রব্য তৈরি করা হবে,
ইত্যাদি নিয়ে প্রকৌশল ক্ষেত্রে যেখানে আলোচনা করা হয় তাকে হচ্ছে প্লান্ট ইঞ্জিনিয়ারিং বলে। কিন্তু আজকে বলছি আমি এই চ্যাপ্টারে কিন্তু কিছু সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আসার মতো এবং যেগুলো দেখা যায় সাধারণত এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আসে। আমরা কিন্তু একটু ফার্স্টে চলে আসছি, অর্থাৎ প্রথমের দিকে চলে আসছি। প্লান্ট ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টে কিন্তু আমরা ফার্স্টের দিকে চলে আসছি আবার। তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো এখন যদি দেখো আমার মনে হয় পুরো মুখস্থ হয়ে যাবার কথা, এই ক্ষেত্রে আর কোনো বাধা থাকার কথা না। এবার নেক্সটে আমরা যাব হচ্ছে ফাউন্ডেশন প্ল্যান। ফাউন্ডেশন প্ল্যানটা কি? ফাউন্ডেশন প্ল্যানটা হচ্ছে ফাউন্ডেশন প্ল্যানটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মাথায় কি ধরনের চিন্তা আসে, যে ফাউন্ডেশন মানে তো হচ্ছে কোনো ভিত বা ভিত্তি, যেটাতে আপনাদের বাড়ি যখন তৈরি করা হয় ফার্স্টে কিন্তু আসে ফাউন্ডেশনের কথা। জানি কি ধরনের ইমারত তৈরি করবো তাহলে আমাদের ফাউন্ডেশন কতটুকু দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি ফাউন্ডেশন দিতে চাই তাহলে আমার জায়গা কতটুকু আছে, আমার জায়গার প্রস্থতা বা কতটুকু, সেই জায়গাটা কেমন বা কি ধরনের, এইসব বিভিন্ন জিনিস কিন্তু ফাউন্ডেশন যখনই দিতে দেয় তখনই কিন্তু এই জিনিসগুলো মাথায় চলে আসে। এখানে কিন্তু তার ব্যতিক্রম কিছু না, হালকা একটু হয়তোবা শিল্প কারখানার ক্ষেত্রে এখানে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আসবে। যেমন যদি ফাউন্ডেশন প্ল্যান করা হয় তখন হচ্ছে ভারী মেশিনের জন্য বা যেমন ভারী ধরনের কোনো মেশিনের জন্য বা মানে মেশিন স্থাপনের জন্য ভারী মেশিন হলো বা যে ধরনের মেশিন হোক, যে টাইপের মেশিন হোক, সেটা স্থাপনের জন্য প্রকৌশলী দল ইঞ্জিনিয়াররা কি করে, ফার্স্টে কিন্তু একটা যে মেশিনগুলো সরবরাহ করবে বা যেই করবে তার একটা নকশা তৈরি করে। যে মেশিন যে সরবরাহ করবে, মেশিন যে স্থাপন করা হবে বা কোথায় স্থাপন করা হবে, কি করা হবে, তার একটা নকশা তৈরি করা হয়। সেটাকে কিন্তু মূলত নকশা বা কাঠামো তৈরি করে, সেটাকে মূলত আমরা বলতেছি ফাউন্ডেশন প্ল্যান। যেমন যদি ফাউন্ডেশন প্ল্যান লিখি তাহলে কি লিখবো, এবার লিখতে পারি ভারী মেশিন। সাধারণত ভারী হয়, মেশিনটা নিশ্চয়ই হালকা হবে না। মেঝের যে নকশা বা কাঠামো ভারী মেশিন স্থাপনের জন্য মেঝের যে নকশা বা কাঠামো, আপনি এখানে লিখতে পারবেন কাঙ্ক্ষিত মানে মেঝে বা মেঝের যে নকশা বা কাঠামো সেটা কি করে নির্মাতাগণ সরবরাহ করে থাকে, তাকে আমরা বলতেছি ফাউন্ডেশন প্ল্যান।
নির্মাতাগণ সরবরাহ করে থাকে তাকে আমরা বলতেছি হচ্ছে ফাউন্ডেশন প্ল্যান্ট। দেখো ফার্স্টে গেছে কি প্ল্যান্ট গেছে, প্ল্যান্টটা কি সে সম্পর্কে আমরা জানছি। তারপরে গেছি আমরা যে প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংটা কি, তাহলে আমরা সেটা জানলাম যে প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এবার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা শিল্প কারখানা যখন আমি তৈরি করবো তখন কি কি জিনিসগুলো দরকার, অবশ্যই আমাকে ফার্স্টে ফাউন্ডেশন প্ল্যানটা করতে হবে যে আমার মেঝে ভারী মেঝেতে যে স্থাপন করবো তার সে যে মেঝের মানটা কেমন হবে, যে মেঝে কোন ধরনের হবে, তার জন্য নির্মাতাগণ যে নকশাটা কাঠামো তৈরি করে থাকে তাকে হচ্ছে ফাউন্ডেশন প্ল্যান বলে। তো তখন লাগতেছে আমার ফাউন্ডেশন। এবার আমি যখন ফাউন্ডেশন করলাম, ফাউন্ডেশন প্ল্যানটা আমার করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তখন আমি কি করবো, মেশিন অবশ্যই স্থাপন করবো। আমাদের ফাউন্ডেশনটা করা হয়েছে, প্ল্যান করা হয়েছে, এবার যাবো আমি মেশিন স্থাপন। এক কথায় যদি আমি মেশিন স্থাপন করি তাহলে কি হয়, কোনো শিল্প কারখানায় কোনো মেশিন যদি আমি কি বলবো, মেশিন স্থাপন করতেছি, কোনো শিল্প কারখানায় কোনো মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন করাকে ইনস্টলেশন বা স্থাপন বা সংস্থাপন এক কথায় যেটাকে বলা হয়। যে শিল্প কারখানাতে এক সহজ ভাষায় লিখে দিই, আমি জটিল ভাষায় তোমরা খুবই কম যাবা, সবসময় চিন্তা করবো আমি যেটা বুঝতেছি সেই জিনিসটা আমি সোজা ভাষায় আমার কি হয়, আমার মেইন যে মূল যে সারমর্মটা, মূল যে জিনিসটা, ওই জিনিসটা ঠিক থাকলেই হবে। কিন্তু ভাষা অবশ্যই সোজা করবা, ভাষাগত দিক সোজা রাখবা, তাহলে জটিল ভাষা যখনই প্রয়োগ করতে যাবা তোমরা কিন্তু সবকিছু এলোমেলো করে ফেলবা। আর সোজা ভাষায় যদি লেখো তো নির্দিষ্ট স্থানে মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন করা কে আমরা ইনস্টলেশন বা সংস্থাপন বলি। তো ফাউন্ডেশন করে এবার আমরা যাচ্ছি ইনস্টলেশন বা সংস্থাপন। তাই তো ইনস্টলেশনে যাই, এক কথায় লিখতে পারি কি, মেশিনকে দৃঢ়ভাবে স্থাপনের বা দৃঢ়ভাবে স্থাপনকে ইনস্টলেশন বা সংস্থাপন। এই হচ্ছে মেশিন ইনস্টলেশন বা সংস্থাপন। এখন একটা জিনিস দেখো, আমরা তো ফাউন্ডেশন প্ল্যানটা দেখে আসছি যে ফাউন্ডেশন প্ল্যানে মেঝে কেমন হবে, কি হবে না হবে, তারপরে কি করে আমাদেরকে মেশিনটা স্থাপন করতে হবে, তাই না? কোনো একটা যেখানে আমরা ই করবো মেশিনটা সেখানে স্থাপন করতে হবে। আমি মেশিন স্থাপন করলাম, ঠিক আছে, ফাউন্ডেশন প্ল্যানটাকে আমি আগে থেকে করে নিয়েছি যে আমার মেঝেটাকে কিভাবে হবে, কোনভাবে হবে, কি সেই যাবে। কিন্তু মেশিনটা স্থাপনের আগে কিন্তু আমাকে এখানে আরেকটা দিক দেখতে হবে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট বা সমরেখকরণ। অর্থাৎ অ্যালাইনমেন্ট বা সমরেখকরণ এখানে বলতে আমরা বলতেছি যে আমি এখানে একটা মেশিন স্থাপন করলাম, এখানে একটা মেশিন স্থাপন করলাম, যে পাশাপাশি আমি দুইটা মেশিন এই যে স্থাপন করলাম, এখানে একটা মেশিন স্থাপন করলাম, এখানে একটা মেশিন স্থাপন করলাম। এই মেশিন থেকে এই মেশিনের ডিসটেন্সটা, যে এই মেশিন থেকে এই মেশিনের ডিসটেন্সটা আমার একটু কম থাকলো, আবার এই মেশিন থেকে এই মেশিনের ডিসটেন্সটা আমার একটু বেশি থাকলো। আবার দেখা গেছে কি আমরা করছি কি, মেশিন যখন স্থাপন করছি এক ঢালা সবা সব এটার পাশে এটা, এটার পাশে এটা, এইভাবে স্থাপন করে গেছি। কিন্তু ওক্ষেত্রে গেছে কি কোনো দিক বিবেচনা কোনো কিছুই করি নাই, কিছুই করা হয় না। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যদি এখন এখানে একটা মেশিন স্থাপন করি, পাশে যদি আমি এই মেশিনটা স্থাপন করি, এই মেশিনটা যদি অনেক বেশি ক্লোজ করে স্থাপন করি, তখন এই মেশিনের যে যখন মেশিনটা চালু করা হবে তার যে গতি থাকবে, সেই ক্ষেত্রে এই মেশিনটা ক্লোজ করে করা হয়, এই মেশিনটাও কিন্তু কাজ করার সময় কাঁপতে থাকবে। অর্থাৎ যেহেতু মেশিনের গতিটা বেশি থাকে তখন কিন্তু কম্পনের সৃষ্টি হবে। অথবা আমি যদি এটাকে ক্লোজ করে স্থাপন করি, সেই ক্ষেত্রে আমার একজন শ্রমিক বা আমরা যখন কাজ করা হবে তখন শ্রমিকরা খুব সহজেই চলাফেরা করতে পারবেন কিনা, অর্থাৎ ইজিলি তারা মেশিন থেকে ইজিলি যেতে পারবে কি পারবে না। অনেক ক্ষেত্রে মেশিন যদি ক্লোজ থাকে বা থাকে, তখন যদি আমাদের কোনো লুব্রিকেন্ট বা অয়েল পড়ে যায়, সেই ক্ষেত্রে যদি ক্লোজ থাকে মেশিনটাতে, ওই শ্রমিক ওখান থেকে সংকুচিতভাবে যেতে গেলে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া মেশিনের সাথে মেশিন যদি খুব ক্লোজভাবে থাকে, তখন মেশিনের সাথে মেশিনের কিন্তু সংঘর্ষটা এসে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। তো বিশেষ করে অ্যালাইনমেন্টটা মূলত করা হয় বা সমরেখটা করা হয় ওই কারণে যে মেশিন এক লাইন থেকে আরেক লাইনে কিভাবে মেশিনটা আমরা লাইন অনুসারে করব, শ্রমিকদের চলাফেরা,
তারপরে মেশিন স্থাপন, মেশিনের কম্পন, গতি বিভিন্ন দিক বিবেচনা করে করা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট যদি বলি তাহলে অ্যালাইনমেন্টকে আমরা কি বলতে পারবো? অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে একটা মেশিন স্থাপনের সময় একটা মেশিন থেকে আরেকটা মেশিনকে নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মেশিন স্থাপন করা হয়। সেই জন্য সেটাকে বলতেছে হচ্ছে মেশিন স্থাপন করাকে, সেটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট। মেশিনকে দৃঢ়ভাবে স্থাপনের সময় মেশিনের স্থির বা চলমান অংশগুলো, অর্থাৎ একটা মেশিন যখন থাকে তখন কিছু অংশ থাকে ফিক্সড স্থির থাকে, আবার কিছু অংশ কিন্তু চলমান থাকে। স্থির এবং মেশিনের স্থির বা চলমান অংশগুলো যেন অথবা লিখতে পারি যে চলমান অংশগুলো একটি অন্যটির থেকে যে দূরত্বে থাকা উচিত সেই নির্দিষ্ট দূরত্বে স্থাপন করাকে কি বলে? অ্যালাইনমেন্ট বলে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। মেশিনকে দৃঢ়ভাবে স্থাপনের সময় মেশিনের স্থির বা চলমান অংশগুলো একটি অন্যটির থেকে যে দূরত্বে থাকা উচিত সেই নির্দিষ্ট দূরত্বে মেশিন স্থাপন করাকেই হচ্ছে অ্যালাইনমেন্ট বা সমলক্ষকরণ বলা হয়। এখন যাব হচ্ছে প্ল্যান্ট মেশিনারি স্থাপনে সমলক্ষকরণের প্রয়োজনীয়তা। অর্থাৎ প্ল্যান্ট মেশিনারিতে যখন আমরা মেশিনটা স্থাপন করব বা সংস্থাপন করব সেই ক্ষেত্রে সমলক্ষকরণের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। তোমরা বুঝতেই পারতেছো যে অ্যালাইনমেন্ট বা সমলক্ষকরণ এই ক্ষেত্র থেকে বুঝতে পারছো কি কি কারণে আসলে সমলক্ষকরণ বা মেশিনটাকে স্থাপন করতে হয়। আমি সেখানে যদি যাই তাহলে একটা হচ্ছে ফার্স্টে মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন বা কম্পনমুক্ত করার জন্য ফার্স্টে লিখতে হচ্ছে যে কি হচ্ছে অর্থাৎ যেটা বলা হচ্ছে যে মেশিন যখন স্থাপন করা হয় পাশাপাশি যদি কোনো একটা মেশিন খুব ক্লোজলি স্থাপন করা হয় এটা চলার কারণে কিন্তু এটা যদি ক্লোজ থাকে তখন কিন্তু এটাও কাঁপতে শুরু করবে। তো সেই ক্ষেত্রে মেশিন যদি দৃঢ়ভাবে স্থাপন না করা হয় অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু এটাও অবশ্যই মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে। মেশিন যদি দৃঢ়ভাবে স্থাপন না করা হয় তখন মেশিন রানিং করলে তখনও কিন্তু মেশিন কাঁপতে শুরু করবে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন এবং কম্পন মুক্ত করার জন্য। এক নম্বর আমি কিন্তু এই 4 নম্বরটা লিখতেছি মেশিন স্থাপন এবং সমলক্ষকরণের প্রয়োজনীয়তা। সেটা কি হচ্ছে মেশিনকে স্থাপন ও কম্পন মুক্ত করার জন্য। আচ্ছা আমি যদি একটা মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন করতে পারি, মেশিনের কম্পন মুক্ত রাখতে পারি এবং এর যদি যে ভালো করে রক্ষণাবেক্ষণ করতে পারি, বিভিন্ন ধরনের ত্রুটি মুক্ত রাখতে পারি, তো সেই ক্ষেত্রে কি হবে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যেহেতু এসব বিষয়গুলো আসে তাই এসব বিষয় যদি
খেয়াল রাখি তাহলে আমার মেশিনের কি হবে, অবশ্যই আয়ুষ্কাল বৃদ্ধি পাবে, অর্থাৎ মেশিনের আয়ু বাড়বে। 2 নম্বর হচ্ছে মেশিনের আয়ু বাড়ানোর জন্য। একসঙ্গে দুটো পয়েন্টে দেখি। মেশিন রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার জন্য, অ্যালাইনমেন্ট ভালো করে হলে আমি শ্রমিকরা ভালো করে চলাফেরা করতে পারলে মেশিনটা রক্ষণাবেক্ষণের সুবিধা হয়, অর্থাৎ মেশিনের কাছে আমি ইজিলি যেতে পারতেছি, মেশিনের প্রত্যেকটা অংশ বা পার্টস আমি ইজিলি ব্যবহার করতে পারতেছি, সেক্ষেত্রে আমার রক্ষণাবেক্ষণ কিন্তু ভালো হয়। তাহলে মেশিনের রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য, তাহলে মেশিনের রক্ষণাবেক্ষণ যদি ভালো হয়, কম্পনমুক্ত থাকে, দৃঢ়ভাবে স্থাপন করা যায়। আরেকটা পয়েন্ট আসবে অবশ্যই যে মেশিনের আয়ু বৃদ্ধির জন্য, সেক্ষেত্রে মেশিনের আয়ু বৃদ্ধি পাবে। আর আমরা এইসব কাজগুলো করেই মূলত মেশিনের আয়ুটা বৃদ্ধি করার জন্য, যে আমার জন্য খুব দ্রুত মেশিনটা নষ্ট না হয়ে যায়। মেশিন এবং আমার মেশিন ঠিকভাবে বসানো আছে, মেশিনের মেশিন দিয়ে আমি সুন্দরভাবে কাজ করতে পারতেছি, কম্পন মুক্ত রাখতে পারতেছি। মেশিনে আমি যে প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি সেই প্রোডাক্টটা খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছে, প্রোডাক্টটা খুব ভালোভাবে তৈরি করা যাচ্ছে। যেমন বড় একটা আমি প্রোডাক্ট নিয়ে আসলাম, ওটাকে আমি অন্য একটা আকৃতি তৈরি করবো, কিন্তু আমি ওটাকে ইজিলি ব্যবহার করতে পারছি না। অর্থাৎ মেশিনের ডিসটেন্স বা সংরক্ষণটা এমনভাবে করা আছে যেটাকে আমি ঠিকভাবে ইউজ করতে পারছি না, সেক্ষেত্রে আমার প্রোডাক্টের গুণগত মান অবশ্যই ভালো আসবে না। কিন্তু যদি অ্যালাইনমেন্ট ঠিক থাকে, আমি প্রোডাক্টটা যদি সুন্দর করে ব্যবহার করতে পারি, আমার প্রোডাক্টের গুণগত মান কিন্তু অবশ্যই ভালো আসবে। তো সেই ক্ষেত্রে আমি কি প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধির জন্য অতিরিক্ত ইনার্শিয়া বল কমানোর জন্য, 6 নম্বর কি মেশিনিস্ট, অর্থাৎ যারা শ্রমিক থাকবে না, মেশিনিস্ট যারা থাকবে না, অর্থাৎ যারা মেশিনটাকে ব্যবহার করবে, ব্যবহার করে প্রোডাক্ট উৎপাদন করবে, তারা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। অর্থাৎ মেশিনিস্টদের স্বাচ্ছন্দ্যে কাজ। এখন এই মেশিনের ক্ষেত্রে প্লান্ট মেশিনারি স্থাপন এবং সংরক্ষণ, এই দুটো স্থাপন অর্থাৎ এই সংস্থাপন এবং সংরক্ষণ, এই দুটো জিনিস তোমরা বুঝতে পারো, আশা করি বুঝতে পারছো। সেই ক্ষেত্রে স্থাপন এবং সংরক্ষণের যেসব প্রয়োজনীয়তা আমি এখানে যে 6টা লিখছি, এই 6টা বাদও তোমাদের নিজেদের ব্রেনে দেখো যে আরো অনেক ধরনের সুবিধা তোমরা নিজেরাই থিঙ্কিং করে বা চিন্তা করে বের করে ফেলছো যে আরো অনেক ধরনের সুবিধা আছে। আমি আর বেশি লিখতেছি না, জাস্ট এই 6টা লিখলাম, আর তোমরা এর মধ্যে থেকে আরো সুবিধা পাবা। এবং বইয়ে আরেকবার দেখবা, যদি সুবিধা অনেক বেশি না আসে তাহলে বইয়ে আরেকবার দেখবা যে আরো অনেক সুবিধা আছে মেশিন প্লান্ট স্থাপন এবং সংরক্ষণের ক্ষেত্রে। এবারে হচ্ছে গ্রাউন্ডিং। গ্রাউন্ডিংটা আমি তোমাদের একটু বলি যে আসলে গ্রাউন্ডিংটা কি, মানে সরি গ্রাউন্ডিংটা কি। গ্রাউন্ডিংটা হচ্ছে একটা মেশিন আমি স্থাপন করব, এই যে একটা ফ্লোর, এই যে ফ্লোর না, ফ্লোরে আমি মেশিনটা স্থাপন করলাম, তাই না? আমি যদি এখানে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, এটা আমি লিখতেছি না, যে আমি এটা মেশিনটা রাখবো, স্থাপন করবো এখানে ফ্লোরে যখন রাখবো, অবশ্যই মেশিন যাতে আমি দৃঢ়ভাবে শক্তভাবে বসানোর জন্য কি করবো, মেশিনে নিশ্চয়ই বোল্ট থাকবে নিচের মেশিনের, এই যে ফ্লোরের সঙ্গে এখানে যদি আমি মেশিনটা থাকি, তাহলে মেশিনটা আমি কার সাথে যুক্ত করে রেখে মেশিনটা স্থাপন করবো, নিশ্চয়ই মেশিনের সঙ্গে ফ্লোরের সঙ্গে বোল্ট অ্যাড থাকবে, যুক্ত থাকবে। তখন কি করা হয়, যে বোল্টটা যখন দেয়া হয় মেশিনের ভিতরে, তখন এই যে ছিদ্রটা থাকে, এই যে যখন বোল্টটা ঢুকালাম, এই বোল্টটা আমি যখন ঢুকালাম, এবার আশেপাশে অবশ্যই ছিদ্র আছে, তো ছিদ্রটা যদি ওভাবে করে থাকে মেশিন, কিন্তু তখন কি হয় যে
মানে হয়তো বা মেশিন চালানোর সময় অনেক বেশি গতির কারণে মেশিনটা কিন্তু কম্পন হতে পারে, অথবা ওই গর্তের ভিতরে কারো কোনো শ্রমিক চলাফেরা করতে গেলে তখন হয়তো বা সে আঘাত পেতে পারে, অথবা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। মেইনলি গ্রাউন্ডিংটা যেটা করা হয় মেশিনটাকে দৃঢ়ভাবে স্থাপন করার জন্য, অর্থাৎ অর্থাৎ যখন বোল্টের সাথে আমি মেশিন স্থাপন করতেছি তখন এখানে যে ছিদ্রটুকু অংশটুকু থাকে এই অংশের মধ্যে সিমেন্টের মাধ্যমে ঢালাই দেওয়া হয়। যখন এই বোল্টের ওই অংশটাকে সিমেন্টের মধ্যে ঢালাই দিয়ে মেশিনটাকে শক্তভাবে দৃঢ়ভাবে স্থাপন করা হয়, তখন ওই যে সিমেন্টের যে তরল সিমেন্টকে ঢালাই দিয়ে মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন করা হলো, তখন সেটাকে বলে হচ্ছে গ্রাউন্ডিং। তখন এটাকে বলতেছে হচ্ছে গ্রাউন্ডিং। তো আজকে আর বেশি না, আমি এখানে কিছু সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আশা করছি যে তোমরা সবাই বুঝতে পারছো, সমস্যা হবার কথা না। তোমরা বিষয়গুলো টপিকগুলো আবার একটু দেখবা এবং আবার একটু ভালো করে করবা। আজকে এখানেই শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।